ভাবুন তো, রাতের অন্ধকারে একটি গাড়ি তার নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হলো। গাড়ির ভিতরে থাকা এক তরুণীর ঘটনাস্থলে মৃত্যু। পুলিশ এবং সবার কাছে সবকিছু একদমই পরিষ্কার। এটা সাধারণ একটা গাড়ি দুর্ঘটনা। তদন্তেও এটাই, খুব দ্রুতই কেস ফাইল বন্ধ করা হয়। তবে এতে আপত্তি জানাই মৃত মেয়েটির মা, কারণ তার ধারণা তার মেয়ে জীবনে কখনো গাড়ি চালাতে জানতো না। তাহলে সেই অন্ধকার রাতে গাড়ির স্টিয়ারিংয়ে কে ছিল, আর তার মেয়ে বা গাড়ির ভেতরে কিভাবে পৌঁছালো? মায়ের আবেদনে কেস ফাইল পুনরায় রিওপেন হয়, আর তদন্তের দায়িত্ব দেওয়া হয় এক চতুর চালাক পুলিশ অফিসারকে। শুরু হলো একের পর এক রহস্যের জট খোলার অভিযান। কিন্তু তদন্ত যত এগোতে লাগলো, ততই বেরিয়ে আসতে লাগলো এমন এমন সব গোপন সত্য, যা পুরো ঘটনাকে উল্টে দেয়। এটা কি সত্যি দুর্ঘটনায় ছিল, নাকি নিখুঁতভাবে সাজানো একটি খুন? সত্যিটা জানার পর কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ। আজ আপনাদের জন্য 2025-এর একটি ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার মুভি নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে ব্ল্যাক রোজ। সময়টা ছিল রাতের, রাস্তা পুরোপুরি ফাঁকা। আমরা দেখতে পাই কেউ একজন অনেক স্পিডে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে। এরই সাথে কেউ একজন দৌড়ে গাড়িটার পিছু করছিল যেন। একটু সামনে যেতে গাড়িটা ব্যালেন্স হারিয়ে সেখানে একটা গাছের সাথে লাগিয়ে দেয়। অনেক বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়। এমন মনে হয় যেন গাড়ির ভিতরে যে ছিল সে আর বেঁচে নেই। সিনটা এইখানে কাট হয়। এর পরবর্তী আমাদের শহরের অনেক ফেমাস জনকল্যাণ নিউজ পেপার নামের একটা অফিসকে দেখানো হয়। সকাল সকালে পুলিশ অফিসার পান্ডে জনকল্যাণ নিউজ পেপার চ্যানেলের অফিসে এসেছে তার একটা কমপ্লেন নিয়ে। তো পান্ডের থেকে কমপ্লেনটা পাওয়ার পর এই নিউজ পেপার অফিসের যে ম্যানেজার ছিল তিওয়ারি, সে অফিসে কাজ করা আশা নামের তার একজন কর্মচারীকে ডাক দেয়। আশা ছিল এই নিউজ পেপার অফিসের একজন এমপ্লয়ি। তো তিওয়ারি এখানে আশাকে ডেকে পান্ডের সামনে একটু বকাঝকা বলতে শুরু করে, তুমি পেপারে এগুলো কি চাপিয়েছ আমাদের পান্ডে স্যারের ব্যাপারে? আমি কিছু শুনতে চাই না। কালকের পেপারে তুমি একটা মাফিনামা লিখে দিবে পান্ডে স্যারকে নিয়ে। তবে আশা এখানে তিওয়ারিকে মুখের উপর বলে দেয় যে সরি স্যার, মাফিনামা তো আমি লিখতে পারবো না, কারণ আমি যেগুলো লিখেছি সত্যি লিখেছি। এরা সত্যি মানুষদের থেকে ঘুষ খায়। এ বলে আশা সেখান থেকে বাইরে চলে আসে। পিছন পিছন পান্ডেও বাইরে এসে আশাকে বলে, ক্ষমা তো তোমাকে চাইতেই হবে। কালকের পেপারের ফ্রন্ট পেজ আমি চেক করব, সেখানে তোমার মাফিনামা যেন থাকে, না হয় পরে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। এভাবে পান্ডা আশাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। সাথে সাথে সিন আমাদের আদালতে নিয়ে যায়। এখানে তিতলি নামের একটা মেয়ের কেস চলছিল। তিতলির মা জজ সাহেবকে বলছে যে জজ সাহেব, আমার মেয়ের মৃত্যু অ্যাক্সিডেন্ট হতে পারেই না, কারণ সে কার চালাবে তো দূরে থাক, সে তো স্কুটি চালাতে পারতো না। তাহলে সে কার চালানোর সময় কার অ্যাক্সিডেন্ট করে কিভাবে মারা যেতে পারে? এখানে অফিসার পান্ডেও ছিল, কেসটার দায়িত্বে সেই ছিল মূলত। পান্ডে জজ সাহেবকে বলে, স্যার আমরা পুরোপুরিভাবে তদন্ত করেছি। যে কারটা তিতলি চালিয়ে যাচ্ছিল না, সেই গাড়িটা চোরির গাড়িও ছিল, অর্থাৎ সেটা আসল মালিকের কাছ থেকে চুরি হয়ে গেছিল। আর ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারলাম জোরে গাড়ি চালিয়ে আসার কারণেই অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে তার মৃত্যু হয়েছে। আরও ক্লিয়ার করার জন্য পোস্টমর্টম ডক্টরকেও খাটগড়ায় নিয়ে আসা হয়। সেও বলে, জি স্যার, তিতলির পোস্টমর্টম আমি করেছি, আর যা বুঝতে পারছি এটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। রাত কমসে কম 12টা বা তার আশপাশে হয়েছে। এদের এত কিছু বলার পরও তিতলির মা এটা কিছুতে মানতে রাজি না। সে বারবার বলে যায় যে না স্যার, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, আমার মেয়ের মার্ডার হয়েছে, দয়া করে আপনি এই কেস পুনরায় রিওপেন করান। তো তাদের পক্ষের লয়ারটাও বলে, জি স্যার, এখানে অনেক বিষয় এখনো ধোঁয়াশার মধ্যে আছে, অনেক কিছুর উপর থেকে পর্দা সরানো বাকি। পুলিশরাও তাদের যেন তদন্ত করতে না হয়, এই জন্য তারা কেসটাকে অ্যাক্সিডেন্ট দেখিয়ে তারা কেসটা ক্লোজ করতে যাচ্ছে। তাই কোর্টের প্রতি আমার রিকোয়েস্ট রইল, কোনো ভালো একটা অফিসারের হাতে কেসটা তুলে দিয়ে সেটা যেন পুনরায় তদন্ত করানো হয়। এদের কথাগুলো মাথায় রেখে জাজ সাহেব এরা সিদ্ধান্ত দিয়ে দেয় যে তিতলির এই কেসটা পুনরায় রিওপেন করা হোক, আরেকজন স্পেশাল অফিসারকেও এই কেসের দায়িত্ব দেওয়া হোক। পরবর্তী 10 দিনের মধ্যে যেন কেসটা সলভ হয়। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন পান্ডেদের পুলিশ স্টেশনে। তারা নামের একজন স্পেশাল লেডি অফিসারের এন্ট্রি হয়। কমিশনারের তারাকে এখানে পাঠিয়েছে তিতলির সেই অ্যাক্সিডেন্টের কেসটার তদন্ত করতে। এখানে আমরা এটুক বুঝতে পারি এই কেসটা মূলত ওই যে আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম না, কেউ একজনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা সেই কেসটাই। আর গাড়ির ভিতরে ছিল তিতলি নামের কোনো একটা মেয়ে। যাই হোক, তারা এসে পান্ডের কাছ থেকে প্রথমে কেসটার ডিটেলস জিজ্ঞেস করে। তবে প্রতিটা প্রশ্নের জবাব দিতে গিয়ে পান্ডের হালত খারাপ হয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল সে কিছু একটা লুকাতে চাচ্ছে। ওই যে সে ভালো মতো তদন্ত করেনি, এই জন্য আর কি। তো তারা বলে এই কেস রিলেটেড যতগুলো ফাইল আছে সবগুলো এক্ষুনি নিয়ে আসো। সাথে সাথে পান্ডেও রেকর্ড রুমে গিয়ে
এই কেস ফাইল রিলেটেড সবগুলো কাগজপত্র খুঁজে সেগুলো নিয়ে তারার কাছে যেতে শুরু করে দেয়। তবে হ্যাঁ, সেইখানে কিছু কাগজপত্র আগে থেকে সরিয়ে নিয়েছিল। তো এই কাগজপত্রগুলো দেখার পর তারা পান্ডেকে বলে, পান্ডে, যে কারটাতে তিতলির অ্যাক্সিডেন্ট হয়েছে না, সেই কারটা তো 3 বছর আগে চুরি হয়ে গেছিল, তাই না? তাহলে সেই গাড়ি তিতলি কোত্থেকে পেল? তার মায়ের বয়ান তো হচ্ছে সে তো স্কুটিও চালাতে পারতো না, তাহলে কার চালালো কিভাবে? এই ব্যাপারে তোমরা ইনভেস্টিগেশন করেছিলে কি? পান্ডে বলে, জি ম্যাডাম, করেছিলাম তো। আমরা পুরো দমে ইনভেস্টিগেশন করেছি একদম, কিন্তু তেমন বিশেষ কোনো প্রমাণ পাইনি, যার জন্যই আমরা কেসটার ফাইল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারা বলে, পান্ডেজি, আমার ব্যাপারে একটা কথা কি কখনো শুনেছেন? আমি মানুষের চেহারা দেখেই পেটে লুকিয়ে থাকা কথা বের করে দিতে পারি। তাই ভালোর জন্য বলছি, যদি কিছু লুকিয়ে থাকেন তাহলে জলদি বলে ফেলুন, না হয় পরে গিয়ে যদি আমি এসব বের করে নিই তাহলে খবর হয়ে যাবে। এইখান থেকে সিন চলে যায় সেই জনকল্যাণ পেপার অফিসে। অফিসের বস তিওয়ারি তার এমপ্লয় আশাকে বলছিল যে, দেখো, তিতলির সেই অ্যাক্সিডেন্ট কেসটা না, কোর্ট আবারও সেটা রিওপেন করছে। আমাদের উচিত এই কেস ব্রেকিং নিউজে তুলে দেওয়া। আশা, এক কাজ করো, তুমি এই কেস নিয়ে কাজ শুরু করো। কিছুটা মাল মশলা লাগিয়ে সেটা পেপারে ছাপিয়ে দাও। আর হ্যাঁ, সাথে কেসটা নিয়ে একটু ঘাটাঘাটিও করবে, যাতে তর্কাটা একদম ভালোভাবে লাগে। তো এই জন্য আশা পরবর্তী সিনেই তিতলির বাসায় গিয়ে হাজির, তার মায়ের কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রথম দিকে তিতলির মা তো আশাকে দেখে তাকে বাসার ভিতরে আসতে দিচ্ছিল না, কারণ তিতলি যখন মারা গেছিল না, তখন আশা তাদের পেপারে এই নিউজটা ছাপিয়ে দিয়েছিল। কিছু না জেনে শুনেই বলে দিয়েছিল তিতলির মৃত্যুটা অ্যাক্সিডেন্ট। এই জন্য আর কি তিতলির মায়ের তার উপর রাগ। তবে আশা অনেক রিকোয়েস্ট করলে এক পর্যায়ে মহিলাও তাকে ভিতর আসতে দেয়। আশা তিতলির ব্যাপারে জিজ্ঞেস করলে তিতলির মা বলে, ওই দিন সে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল। হ্যাঁ, সে ওই দিন তাড়াহুড়ো করে বাইরে গিয়েছিল তো ঠিক, কিন্তু এটা আমি বিশ্বাস করি না যে আমার মেয়ে কোনো চুরি হয়ে যাওয়া গাড়ি কিনেছে, আবার সেটা ড্রাইভও করেছে। 24 বছর ধরে আমি আমার মেয়েকে চিনি, সে কখনো ড্রাইভিং জানতোই না। এইসব কিছু তথ্য কালেক্ট করে আশা সেইখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা পুলিশ অফিসার তারাকে দেখতে পাই, যে কিনা কেসটার ইনভেস্টিগেশন করছিল। তিতলি যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল না, সেই চুরি হয়ে যাওয়া গাড়িটাকে তারা ভালো মতো চেক করছে। তখন আবার পান্ডে তারার জন্য চা নিয়ে আসে। দুজনের মধ্যে একটু কথাবার্তা হয়। তারা পান্ডেকে বলে, এই গাড়িটা যেহেতু চোরির গাড়ি, তাই নিশ্চয়ই তিতলি এটা কোনো না কোনো একটা গ্যারেজ থেকে কিনেছে হবে। চোর প্রথম ধাপে কোনো গ্যারেজে এটা বিক্রি করেছে। তোমরা এরকম শহরের গ্যারেজে খোঁজ নিয়েছিলে কি, যে এরকম চোরির গাড়ি কেউ বিক্রি করেছিল কি না? পান্ডে মাথা নিচু করে বলে, না ম্যাডাম, এই ব্যাপারে তো আমরা তদন্ত করিনি। এটা শুনে তারা একটু রাগি করে। পান্ডে বলে, ম্যাডাম, আমি খোঁজ নিব শহরে এরকম কোন কোন গ্যারেজে এরকম চোরির জিনিসপত্র বিক্রি হয়। খোঁজ নিয়ে আমি ডিটেলস আপনাকে সেন্ড করে দিব। তারাও ঠিক আছে বলে সেখান থেকে বেরিয়ে যায়। সাথে তার এক কনস্টেবলকে নিয়ে শহরের বেশ কিছু গ্যারেজে গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করছে। ওই গাড়িটার ফটো দেখিয়ে তাদের জিজ্ঞাসা করে যে এই গাড়িটা তাদের গ্যারেজ থেকে বিক্রি হয়েছিল কিনা, বা কেউ কিনে থাকলে সেটা কে কিনেছিল। অনেক তদন্ত, অনেক জিজ্ঞাসাবাদের পরও তারা এই ব্যাপারে কিছু জানতে পারছিল না। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন আশাদের সেই জনকল্যাণ নিউজ পেপার অফিসে। আশার বস তিওয়ারি তাকে ডেকে বলছিল যে, কাল তো তুমি তিতলির মায়ের সাথে কথা বলতে গেছিলে, তো তার কাছ থেকে কি কি জানতে পেরেছ? গুরুত্বপূর্ণ কিছু কি পেয়েছ? আশা বলে, স্যার, না তেমন কিছুই না, আমি এটা নিয়ে কাজ করছি। তিতলির মায়ের কথা হচ্ছে তার মেয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে না, সে নাকি গাড়ি চালাতে পারতো না। এটা শুনে তিওয়ারি বলে, বাহ, এই তো আমরা তো হেডলাইন পেয়ে গেলাম। একদম পেপারের ফ্রন্ট পেজে এটা হেডলাইন বানিয়ে দাও। তিতলির মা তুলেছে প্রশাসনের উপর প্রশ্ন। প্রশাসন বলছে তিতলির মৃত্যু অ্যাক্সিডেন্ট, আর তার মা বলছে মার্ডার। এরকমটা লিখে দাও। বুঝতে পারছো এটা করলে কতটা টিআরপি বেড়ে যাবে? অবশ্য আশা বলছিল যে, স্যার, এটা ঠিক হবে না। এই কেস রিলেটেড এখনও তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, পুলিশও কিছু বলেনি। তাই আমরা যদি এখন একে মার্ডার বলি তাহলে পুলিশ আমাদের উপরে ক্ষেপে যেতে পারে। তিওয়ারি বলে, তোমার আমাকে শেখাতে হবে না, আমাদের চ্যানেলের জন্য কি ভালো কি খারাপ ওটা আমি বুঝবো। যাও যাও, পুলিশকে আমি দেখে নিব, তোমার যেটা বললাম ওটা করো। তো না চাইতেও আশাকে তিওয়ারির কথা মতো করতে হয়। অন্যদিকে কমিশনার কল করে কেসটার জন্য তারাকে প্রেশার দিচ্ছিল। তারা বলে, স্যার, মাত্র তো একদিনই হয়েছে কেসটা হাতে নিয়েছি, আমাকে আর কিছু সময় দিন, আমি আমার মতো চেষ্টা করছি। তো এ বলে কল রেখে তারা ওই গাড়িটার যে আসল ওনার ছিল, অর্থাৎ যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তিতলি মারা গেছিল আর কি, সেই গাড়ির ওনার ঘনশ্যামকে তারা ডেকে পাঠায়। ঘনশ্যামও বলে, ম্যাডাম, আজ থেকে 3 বছর আগে হবে গাড়িটা আমার থেকে চুরি হয়ে গেছিল। 6 মাস যাবত আমি গাড়িটা খোঁজার জন্য পুলিশ স্টেশনের অনেক চক্কর কেটেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু কোনো হদিস পাইনি।
তাই পরে গিয়ে আমি একদম আশায় ছেড়ে দিয়েছিলাম। এইখানে তারা একটু ওভার ক্রসিং করে বলে, আমার মনে হয় ঘনশ্যাম, তিতলিকে তুমি মেরেছ। যখন তুমি জানতে পারলে তিতলি তোমার চুরি হওয়া গাড়িটা কিনেছে, তখন তুমি রাগের মাথায় তাকে মেরে দিয়েছ হবে। কারণ নিজের প্রথম ইনকামের টাকায় কেনা গাড়ি সবারই পছন্দের জিনিস। যেহেতু তোমার পছন্দের জিনিস তিতলি চালাচ্ছিল, তাই তোমার হিংসা লেগেছে হবে। ঘনশ্যাম বলে, ম্যাডাম এটা একদম ঠিকই বলেছেন। প্রথম ইনকামের টাকায় কেনা গাড়ি সবারই অনেক পছন্দের, কিন্তু এই জন্য আমি কেউ জন্য যে মার্ডার করে দিব ওরকম লোক আমি না। এভাবে ঘনশ্যাম তার মতো বলে যায়। তারাও তার কাছ থেকে এইটুক জিজ্ঞাসাবাদ করে পাঠিয়ে দেয়। যাই হোক, এর পরবর্তী সিনে তারা জিজ্ঞাসাবাদের জন্য তিতলির বাসায় তার মায়ের কাছে গিয়েছিল। তিতলির মা তারাকে বলে, আমার মেয়ে অনেক মেহনতি একটা মেয়ে ছিল। তার স্বপ্ন ছিল অনেক দূর পর্যন্ত যাওয়া। এমন ঘরে থাকতেও তার পছন্দ ছিল না। স্বপ্ন ছিল টাকা পয়সা কামিয়ে বড়সড় একটা ফ্ল্যাট কিনবে। আমার পায়ে সমস্যা আছে, ওটারও ট্রিটমেন্ট করাবে। এই জন্য সে দিনরাত পরিশ্রম করছিল। ডে শিফট, নাইট শিফট, সব জায়গাতে কাজ করত। কিন্তু আমাদের স্বপ্নে শকুনের নজর পড়েছে, যে শকুন আমার মেয়েকে শেষ করে দিল। তারা জিজ্ঞেস করে সে কোথায় জব করত আর তার বন্ধু বান্ধবের ব্যাপারে কিছু জানেন কি। এরই সাথে তারা এখানে তারেক কনস্টেবলকে বকা দিয়ে বলে যে তোমরা রিপোর্টে এটা লিখোনি কেন যে তিতলি জব করত, সাথে তার বন্ধু বান্ধবের ব্যাপারেও তোমরা কিছু এনকোয়ারি করোনি। এত গাফিলতি কিভাবে করতে পারো তোমরা। কনস্টেবল রাজু বলে, ম্যাডাম আমি তো কিছু বলতে পারবো না, পান্ডে স্যারই সবকিছু হ্যান্ডেল করছিলেন। তো তিতলির মা তারাকে তিতলি কোথায় কাজ করত আর তার বন্ধু বান্ধব কে কে ছিল ওই ব্যাপারে বলছে। তিতলির নাকি হাতে গোনা কয়েকজন বেস্ট ফ্রেন্ড ছিল, তেমন কারো সাথে তার মেলামেশা ছিল না। কাজে যেত আর কাজ থেকে বাসায়। সে যেখানে কাজ করত সেই অফিসের নাম ছিল জনকল্যাণ নিউজ পেপার অফিস। অর্থাৎ সেই জনকল্যাণ নিউজ পেপার অফিস যার সাথে আমরা অলরেডি পরিচয় হয়েছি, যেখানে আশাও কাজ করে। তারা বলে, আমি একটু তিতলির রুমটা দেখতে চাই, যদি সেখানে গুরুত্বপূর্ণ কিছু পেয়ে যায়। বলেই সে তিতলির রুমে গিয়ে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করে, যেখানে সে একটা ল্যাপটপ আর একটা ডায়েরি খুঁজে পেয়েছিল। ওই ডায়েরির মধ্যে তিতলি এমনি কিছু লেখালেখি করত। তো তারা যেতে যেতে এই জিনিসগুলো তার সাথে নিয়ে যায়। ল্যাপটপটা চেক করে দেখবে, সাথে ডায়েরিটাও। সিন শিফট হয়ে যায় রাতে আশার উপর। আশাকে তার এক খবরে এসে বলছিল, ম্যাডাম এই কেসটা যতটা সহজ মনে হয়েছিল ততটা না, কিন্তু জানতে পেরেছি তিতলির একজন বয়ফ্রেন্ডও আছে যার নাম হচ্ছে সামির। 3 মাস আগে তাদের কোনো একটা কারণে ব্রেকআপ হয়ে যায়। আশা এর কাছ থেকে এইসব ইনফরমেশনগুলো কালেক্ট করে নেয়। সিনেগান থেকে আশার মায়ের উপর চলে আসে, যে কিনা কলে কেউ একজনকে বলছিল, কতবার বললাম আমার মেয়েকে এইসবের থেকে দূরে রাখো, সে যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। তার মা এসব বলছে কি, তখনই পিছন থেকে আশা চলে আসে আর জিজ্ঞাসা করে যে মা আমি কি জানতে না পারতাম। আশার মা ঘাবড়ে গিয়ে বলতে শুরু করে যে কিছু না বেটি, কিছু না, ওই যে সোশ্যাল ওয়ার্ক, তুমি তো এমনিতেও দিনরাত সমাজ সেবাই করছো, নিজের যত্ন কখন নিবে, এই জন্য তাদের বকছিলাম। এটা শুনে আশাও বিষয়টা ইগনোর করে দেয়। অন্যদিকে পুলিশ অফিসার তারা তিতলির সব বন্ধুদের ব্যাপারে খবর নিয়ে তাদের সবাইকে পুলিশ স্টেশন ডেকে পাঠিয়েছে। এক এক করে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করতে করতে সেইখানে তিতলির বয়ফ্রেন্ড সামিরের ব্যাপারে জানতে পেরেছে। সে সামিরকেও থানায় নিয়ে এসে তার কাছ থেকেও জিজ্ঞাসাবাদ শুরু করে। সামির বলে, ম্যাডাম আমি এইসবের ব্যাপারে কিছু জানি না। 3 মাস আগে সে নিজ থেকেই আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। এরপর তার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তার সাথে কি হয়েছে না হয়েছে ওইসব আমি বলতে পারবো না। তারা বলে, ঠিক আছে, আপাতত তোমাকে আমি ছেড়ে তো দিচ্ছি, কিন্তু আমার পারমিশন ছাড়া এই শহরের বাইরে পা রাখবে না। পরবর্তী সিনে এখান থেকে তারা যায় হচ্ছে জনকল্যাণ নিউজ পেপার অফিসে। গিয়ে সেখানে ম্যানেজারকে জিজ্ঞাসা করে, তিতলির ব্যাপারে কিছু জানো কি। এই সোজাসুজি বলে দেয় যে না ম্যাডাম, আমি তাকে চিনি না। এই কেসগুলো দেখার পর এবং পড়ার পরেই তার ব্যাপারে জানতে পেরেছি। বলে ম্যানেজার সেখানে তার কর্মচারী আশাকে ডাক দেয়। তাকে বলে দেয় যে ম্যাডাম কি কি জানতে চাইছে ওগুলো ওনাকে জানিয়ে দাও। তো তারা এখানে আশাকে জিজ্ঞাসা করে যে কাজের জন্য তুমি কত টাকা পাও আর পুলিশ অফিসার পান্ডে তোমাদের কত টাকা ঘুষ দেয়। আশা একটু আশ্চর্য হয়ে বলে, যেগুলো কি বলছেন ম্যাডাম, আমরা এখানে টাকা নিয়ে কারো খবর ছাপাই না। তারা বলে, ও আচ্ছা, তাইলে তিতলির যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল এর পরবর্তী দিনই তোমাদের নিউজ চ্যানেলে এটা কেন ছাপিয়ে দিয়েছিলে যে তার মৃত্যুর কারণ শুধু অ্যাক্সিডেন্টই? এখনও তো অনেক কিছু ক্লিয়ার হওয়া বাকি, তার আগে আগে তোমরা এটা কিভাবে বলে দিলে? আবার এখন যখন কেসটা পুনরায় রিওপেন হয়েছে তোমরা আবার লিখে দিলে যে তার মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট না। বলে এগুলো কার কথায় লিখলে তোমরা? বলে এগুলো কার কথা করেছো তোমরা? নিউজওয়ালারা কি সবসময় নিজেদের ফয়দাটাই দেখবে? নিজেদের টিআরপি বাড়ানোর জন্য যেটা ইচ্ছে সেটাই লিখে দিবে কি? আশা বলে, এমন কিছু না ম্যাডাম, আমাদের উপর যারা সিনিয়ররা বসে থাকেন না
আমাদের মতো ছোটোখাটো কর্মচারীরা তাদের অর্ডার মোতাবেকই চলতে হয়। আশা করি আপনিও এই বিষয়টা ভালো মতোই জানেন। এইটুক জিজ্ঞাসাবাদ করে তারা সেখান থেকে চলে যায়। ওখান থেকে বের হতেই তারা একটা ইনফরমেশন পায় শহরের এরকম একজন লোক চুরি হওয়া গাড়ি এদিক সেদিক সেটেলমেন্ট করে। তো তারা খবর পাওয়া মাত্রই সাথে সাথে সেই লোকটার খোঁজে তার গ্যারেজে গিয়ে হাজির। সোজা এসে তাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করে যে চুরি হওয়া গাড়ি এদিক সেদিক সেটেলমেন্ট করার জন্য কত টাকা পাও। এ সোজাসুজি বলে দেয় যে ম্যাডাম কি বলছেন কি এসব, আমরা এখানে এরকম কিছু করি না, কেউ আপনাকে মিথ্যা ইনফরমেশন দিয়েছে। এরা এসব বলছে কি তখনই সেখানে গ্যারেজের একটা ছেলে তাদের জন্য চা নিয়ে আসে। টেবিলের উপরেই অ্যাক্সিডেন্ট হওয়া সেই কার্টার কিছু ফটো রাখা ছিল, যেগুলো দেখে চা নিয়ে আসা সেই ছেলেটার হাত যেন কেমন কাঁপতে শুরু করে। যা দেখে তারা বুঝে যায় যে এরা কিছু না কিছু একটা লুকাচ্ছে। সেই ছেলেটাকে ধরে তাকে গাড়ির ফটোটা দেখিয়ে বলে যে বলো এই গাড়ির ব্যাপারে তুমি কি জানো। এই মিথ্যে বলে দেয় যে না ম্যাডাম আমি কিছু জানি না, আমার একটু শরীর খারাপ এই জন্য হাত পা কাঁপছিল। তারা এদের ছোটোখাটো একটা ওয়ার্নিং দিয়ে দেয় যে পরবর্তীতে যদি আমি তোমাদের সাথে সম্পৃক্ত কিছু পেয়েছি নাই কেসে তাহলে দেখবে কি করি তোমাদের, বলে সে সেখান থেকে চলে আসে। এরপর তারা সেই পোস্টমর্টম ডক্টর মহেশের সাথে গিয়ে দেখা করে যে তিতলির পোস্টমর্টম করেছিল। এই পোস্টমর্টম ডক্টর মহেশকে জিজ্ঞাসা করে যে ডক্টর আপনি এটা এত নিশ্চিতভাবে কিভাবে বলেছেন যে তিতলির মৃত্যু যে ওই গাড়ি দুর্ঘটনাতে হয়েছে। প্রকাশ বলে দেখুন ম্যাডাম, অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে এই ঘটনার একটা প্যাটার্ন থাকে, তাদের শরীরে কিছু আঘাত আর তাদের হার্টবিটও হঠাৎ স্টপ হয়ে যায়, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার ওই মুহূর্তে সে অনেক বেশি পরিমাণের ভয় পাই, তো এজন্যই এই সবগুলো সিমটম আমরা তিতলির মধ্যে পেয়েছি, যেগুলো বিবেচনা করেই আমরা এটা নির্ধারণ করেছি যে তার মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়েছে। তারা বলে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে মেনে নিলাম, কিন্তু এই বিষয়ে তো আপনি জানেন তাই না যে প্রমাণের একটু এদিক সেদিক হেরফের করার কারণে কী শাস্তি হতে পারে। হ্যাঁ, এই বিষয়ে মাথায় রাখবেন কিন্তু। প্রকাশ বলেন ম্যাডাম আপনি কি বলতে চাচ্ছেন আমি সেটা বুঝতে পারছি, তবে আমিও যা বলার আপনাকে বলে দিয়েছি, এছাড়া এখানে আপনি আর তেমন কিছু পাবেন না। এ বলেই ডক্টর মহেশ সেখান থেকে চলে যাচ্ছিল কি পিছন থেকে তারা ডাক দিয়ে বলে ডক্টর সাহেব কিছু প্যাটার্ন আমরাও জানি, যে জিজ্ঞাসাবাদের সময় ভয় পাওয়া, শরীর থেকে ঘাম ছোটা, এগুলো কিসের লক্ষণ? কিছু না কিছু একটা ব্যাপার তো আপনাদের মধ্যে আছেই, আর কি সেটা ওটা আমি বের করে ছাড়ব। তো এর পরবর্তী সিনে আমরা দেখি তারা তার কিছু কনস্টেবলদের সাথে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে ঘটনাস্থলে আসে, কিছু জিনিস এখানে সে ভালো মতো পর্যবেক্ষণ করে। এরপর পান্ডেকে জিজ্ঞাসা করে যে পান্ডেজি বলুন তো দেখি আপনার কি মনে হয় তিতলির অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে হবে। পান্ডে বলে ম্যাডাম আমার যেমনটা ধারণা এই এরিয়া অনেক শুনশান একটা জায়গা, যা দেখে তিতলি গাড়ির স্পিড একদম ফুল বাড়িয়ে দিয়েছিল। এরপর হঠাৎই তার গাড়ির সামনে কোনো মানুষ বা কোনো জীবজন্তু এসে পড়ে। হুট করে এরকম কিছু একটা চলে আসায় হয়তো সে গাড়ি আর কন্ট্রোল করতে পারেনি আর সোজা নিয়ে গিয়ে মেরে দেয় এই গাছের সাথে, যার কারণে সে স্পটে শেষ। এ হলো আমাদের ধারণা, রিপোর্টও আমরা এরকমটাই লিখেছি। তারা বলে পান্ডে তিতলি যদি গাড়ি চালাতে নাই জানে তাহলে সে স্পিডে গাড়ি কিভাবে চালাবে, এইটাই তো মাথায় ঢুকছে না। যদিও ধরে নিলাম সে তখন গাড়ি চালানো একটু একটু শিখছিল, তাহলে অনেক স্লোলি তার গাড়ি ড্রাইভ করার কথা। আর যদি এরকম সে অ্যাভারেজ স্পিডে গাড়ি চালিয়ে থাকে তাহলে এতে যদি অ্যাক্সিডেন্ট হয়েও সেটা অতটাও জোরদার হবে না যে একজনের প্রাণ চলে যাবে। তাই সহজে বোঝা যাচ্ছে এই মৃত্যুর সাথে অনেক রহস্য জড়িয়ে আছে। পান্ডের মাথায় তো কিছু ঢুকছিল না, তাই সে চুপ করেই থাকে। গাড়িতে গিয়ে বসতে তারার কাছে সাইবার সেল ডিপার্টমেন্ট থেকে কল আসে। তারা আসলে তিতলি রুম থেকে যে ল্যাপটপটা পেয়েছিল না সেটা সাইবার সেল ডিপার্টমেন্টে দিয়েছিল, এটা লক খুলে সেটা চেক করতে যে বিশেষ কিছু পায় কিনা। তো এরাও লক খুলে সেখান থেকে জরুরি কিছু জিনিস তারাকে মেল করে দেয়, যেগুলো দেখে এখান থেকে তারা অনেক গুরুত্বপূর্ণ একটা লিড খুঁজে পায়। যার সাথে সাথে সে ও জনকল্যাণ নিউজ পেপার অফিসে গিয়ে হাজির। এসে কোনো কথা ছাড়াই ম্যানেজার তিওয়ারিকে খোঁস একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এরপর বলে আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম তিতলিকে চেনো কিনা, তখন তোমরা মিথ্যা বলেছিলে কেন? যদি তাকে নাই চিনতে তাহলে মেলে তার সাথে তোমার কথা কিভাবে হয়েছে? তিতলি জবের জন্য তোমাদেরকে মেল করেছিল। তিওয়ারি ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি বলতে শুরু করে যে জি ম্যাডাম, সে আমাদের এখানে পার্ট টাইম হিসেবে জবে জয়েন করেছিল। এখন মনে পড়েছে আমার, আসলে ডেলি এত এত লোকের মেল আসেন আমার কাছে, তাই আপনি বলুন কতজনকে বা মনে রাখবো। ব্যাস এটুকুই, বাকি তিতলির সাথে কি হয়েছে না হয়েছে এইসবের ব্যাপারে আমি আর কিছু জানি না। তারাও তাকে ধমক দিয়ে বলে যদি আমি এই কেসে তোমার কোনো লিঙ্ক পাই না তাহলে তোমায় আর বাঁচিয়ে রাখবো না। এইভাবে ধমক দিয়ে সে সেইখান থেকে চলে আসে। পরবর্তী সিনে দেখা যায় তারা যখন ঘুমাচ্ছিল তখনই কমিশনার কল দিয়ে তাকে বলতে শুরু করে যে তারা আজকের নিউজ দেখেছো কি? তারা বলে যে না স্যার,
দেখে আমি আপনাকে কল করছি। বলে তারা তাড়াতাড়ি নিউজ পেপার হাতে নিয়ে যখন পড়ে তখন দেখে নিউজ পেপারওয়ালারা তাদের নিয়ে অনেক খারাপ খারাপ কথা লিখেছিল পুলিশ নাকি তিতলির কেস নিয়ে কোনো তদন্ত করছে না, বরঞ্চ এই কেসে যাদের কোনো উপস্থিতি নেই পুলিশ তাদেরকে ধরে ধরে হয়রানি করছে। এখন এই নিউজ দেখে তারা তো মাথা খারাপ হয়ে যায়। সাথে সাথে জনকল্যাণ অফিসে গিয়ে যে নিউজটা লিখেছিল অর্থাৎ আশাকে ধরে বলে, তোমরা তোমাদের রেটিং বাড়ানোর জন্য এটা সেটা যেটা ইচ্ছে লিখে দিবে আর আমরা সেটা মেনে নিব? তোমাদের কি মনে হয় আমরা কোনো কিছু না করা ছাড়াই বসে আছি? আশা বলে, ম্যাডাম এমন কিছুই না, উপর থেকে আমাদের যেটাই অর্ডার করা হয় আমাদের সেটাই লিখতে হয়। তারা বুঝে যায় আসলে আশা মজবুরিতে পড়ে এমনটা লিখতে হয়েছে। ওখান থেকে বের হতেই আবারও তার কাছে কমিশনারের কল। কমিশনার বলছিল, আমার মনে হয় এই কেসে হুদায় সময় নষ্ট করে লাভ নেই, কেসটা এখানে ক্লোজ করে দেওয়াটা বেটার মনে হচ্ছে। পান্ডে অলরেডি ফাইল সাবমিট করে দিয়েছে। তারা রিকোয়েস্ট করতে শুরু করে যে না স্যার, আমাকে আর কিছুদিন সময় দিন, যে 10 দিন সময় দিয়েছেন ওখানে আরও 2 দিন বাকি আছে, এর ভিতরে আমি কোনো না কোনো একটা লিড বের করে ছাড়ব। কমিশনার কল কাট করে দিলে তারা সোজা পুলিশ স্টেশন গিয়ে পান্ডেকে ধরে বলে, তোমাকে কমিশনারকে রিপোর্ট সাবমিট করতে কে বলেছে? পান্ডে বলে, ম্যাডাম স্যার আমার থেকে জানতে চেয়েছিল তাই আমিও তাকে সব বলে দিয়েছি, এখন তো আর কিছু করার নেই। তারার অনেক বেশি পরিমাণ রাগ হচ্ছিল, তাই বাসায় এসে ওই দিন সব জিনিসপত্র এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেয়। টেনশনে অনেক নেশা করতে শুরু করে, ওখানে সেভাবে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরবর্তী দিন সকালে যখন তার চোখ খুলে তখন সেই গাড়িটার ফটো তার সামনে পড়েছিল, যেটা দেখে তার কোনো একটা বিষয় মাথায় আসতেই সে ভালো মতো ফটোটাকে দেখলে নোটিস করে গাড়িটার যে সিটটা ছিল ওটা অনেকটাই পিছনের দিকে সরে আছে। সাথে সাথে তারা তার কনস্টেবলকে নিয়ে গাড়িটার কাছে যায়। তার এক কনস্টেবলকে গাড়ির ভিতরে তুলে দিয়ে তাকে সিটটাতে বসতে বলে। কেউ বসার পর দেখে সে গাড়ির সিটটাতে বসার পর গাড়ির যে স্টিয়ারিংটা ছিল সে ওটা নাগালি পাচ্ছে না, যা দেখে তারা বুঝে যায় যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কেউ না কেউ এই গাড়ির সাথে কোনো একটা কিছু করেছে, যার কারণে এটা কিছুটা পিছনের দিকে সরে গেছে। তারাও সাথে সাথে কমিশনারকে কল করে জানায় যে স্যার, আমি এই কেসের একদম কাছাকাছি পৌঁছে গেছি, দয়া করে আর কয়েকদিন সময় দিন। কমিশনারও রাজি হয়, কয়েকদিন তাকে সময় দিয়ে দেয়। এখানে তারা আরও একটা বিষয় জানতে পেরেছিল, অ্যাক্সিডেন্টের পর যখন তিতলি মারা যায় তখন তাকে পোস্টমর্টমের জন্য যে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, পোস্টমর্টমের পর তাকে মুর্দা ঘরে রাখা হয়, কিন্তু তিতলির মা সাথে সাথে তার বডিটা কালেক্ট করেনি, কারণ সে এটা বিশ্বাসই করেনি যে তিতলি অ্যাক্সিডেন্টে মারা গেছে। পুলিশরা এবং সবাই যেহেতু এটাই বলেছিল তাই তিতলির মাও অভিমান করে কয়েকদিন তার বডিটা কালেক্ট করেনি। তখন মুর্দা ঘরে কাজ করা, তখন একদিন পার হতেই মুর্দা ঘরে কম্পাউন্ডারের কাজ করা রাম সিং কোনো কিছু না ভেবেই বেওয়ারিশ লাশের মতো তিতলির লাশটাও জ্বালিয়ে দিয়েছিল। এরই মাঝে তারার কাছে এটা খবর আসে, গ্যারেজের ও ছেলেটা যার ওই দিন তারাকে চা দেওয়ার সময় হাত কাঁপাকাঁপি করছিল, সে এবং মুর্দা ঘরে কাজ করা সেই রাম সিং দুজনে নাকি শহর ছেড়ে পালিয়েছে। তারাই দুজনকে খোঁজার পিছনে লেগে যায়। এরই সাথে সে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে গিয়ে পান্ডেকেও সেখানে ডেকে নিয়ে আসে। বলতে শুরু করে, পান্ডেজি, আমার ব্যাপারে একটা কথা বলে রাখি আপনাকে, এক কেসে আমি আমার সিনিয়রকে উড়িয়ে দিয়েছিলাম আমার কথা শোনেনি বলে। এ পর্যন্ত অনেকগুলো সাসপেনশন, অনেকগুলো এনকোয়ারির পাড়ি দিয়ে আমি এ পর্যন্ত এসেছি, কিন্তু ডিপার্টমেন্ট আমাকে বের করে দিতে পারেনি, কারণ ডিপার্টমেন্টের আমার প্রয়োজন আছে। তাই আপনার মতো কয়েকজনকে উড়িয়ে দিলে আমার কিছু যায় আসবে না, এই জন্য বলছি আমার কথা মন দিয়ে শুনুন। এবার পান্ডে তো অনেক ভয় পেয়ে যায়, বলে, ম্যাডাম বলুন, আপনি যা বলবেন আমি সেটাই করব। তারা বলে, ওই মুর্দা ঘরে কাজ করা সে কম্পাউন্ডার রাম সিং তাকে খুঁজে নিয়ে আসো। কথা মতো পান্ডেও সাথে সাথে বেরিয়ে পড়ে। এইখানে ঘটনাস্থলে তারা আরেকটু খোঁজাখুঁজি করে সেইখানে কেস রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ কিছু একটা খুঁজে পায়, আর সেটা কি জিনিস তা আমরা একটু পরে জেনে যাব। তারা পুলিশ স্টেশন পৌঁছে যে সময়টাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই সময় ওই ঘটনাস্থলে কতগুলো মোবাইল ফোন অ্যাক্টিভ ছিল তার একটা লিস্ট বের করতে বলে। এইসব করছিল কি তখনই তারার কাছে এই খবর আসে, গ্যারেজে কাজ করা সেই ছেলেটার নাকি মৃত্যু হয়ে গেছে। খবর পেয়ে তারা তাড়াতাড়ি সেখানে গিয়ে হাজির। অন্যদিকে মুর্দা ঘরে কাজ করা সে রাম সিংকে পান্ডে তাকে ধরে নিয়েছিল, ধরে তাকে ইচ্ছা মতো পিটিয়ে পুলিশ স্টেশন নিয়ে আসে। মেরে ধরে তারার কথা মতো পান্ডে তাকে জিজ্ঞাসা করে যে, বলো তিতলির লাশটা তুমি একদিনের মধ্যে কেন জ্বালিয়ে দিয়েছিলে, কে বলেছিল তোমায় এমনটা করতে? রাম সিং বলে, স্যার আমি তো আগেও বলেছি, কোর্টেও বলেছি ওই দিন, যে মুর্দা ঘরের জায়গা কম পড়ছিল এই জন্য কিছু বেওয়ারিশ লাশ সরিয়ে ফেলছিলাম, এর মধ্যেই ভুলবশত তিতলিরটাও জ্বালিয়ে ফেলেছি। অনেক মারধর খাওয়ার পরও রাম সিং এটাই বলে যায়। অন্যদিকে তারাকে দেখা যায় যে কিনা এবার আশার খুঁজে সুজা তার বাসায় গিয়ে হাজির, কিন্তু আশা তখন বাসায় ছিল না, বাসায় তার মা ছিল।
তারা আশার মাকে জিজ্ঞাসা করে যে আপনি 10 সেপ্টেম্বরের রাতে কোথায় ছিলেন। আশার মা বলে, কই থাকবো আর বেটি, আমি তো বাসাতেই ছিলাম। তারাও ঠিক আছে বলে দেওয়ালে টাঙানো আশা এবং তার মায়ের একটা ফটো তুলে ওখান থেকে বেরিয়ে পড়ে। এর একটু পরেই আশা বাসায় আসতেই তার মা তাকে বিষয়টা জানায় যে তারা ম্যাডাম এসেছিলেন, তিতলির কেসের ব্যাপারে কিছু এনকোয়ারি করছিলেন, কিন্তু বুঝতে পারছি না আমাদের কাছ থেকে কেন জিজ্ঞাসা করছে এই ব্যাপারে, এসবের সাথে তো আমাদের কোনো লিঙ্ক আপ নেই। এই কথা শুনে আশার চেহারার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। মনে হয় যেন কিছু না কিছু একটা তো আছেই। কোনো কিছু ভাবতে যাবে কি তৎক্ষণাৎ আবারও তারারা সেখানে এসে হাজির। এবার তো সে আশার মাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে শুরু করে। আর নিজের মাকে গ্রেপ্তার হতে দেখে আশা তো পুরোপুরি ভয় পেয়ে যায়। ঠিক তখনই আমরা জানতে পারি এটা আশার একটা স্বপ্ন ছিল। এই স্বপ্ন দেখে ঘুম ভাঙতেই আশা পিছন থেকে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে, কিন্তু এইখানেই তার এই স্বপ্ন আসলে সত্যি হয়ে যায়। অর্থাৎ তারা সত্যিকারেই তাদের বাসায় এসে হাজির। এসে বলতে শুরু করে, তোমাদের এই নাটক আর বেশিক্ষণ চলবে না। তিতলির যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে ঘটনাস্থলে আমি তোমার মায়ের একটা ইয়ারিং খুঁজে পেয়েছি, আর তখন তোমার মায়ের মোবাইল লোকেশনও ওই এরিয়াতে দেখাচ্ছে, যার মানে কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই। এবার সত্যি কি তোমরা নিজেরাই কবুল করবে নাকি আমাদের মতো করে বের করতে হবে? আশা অনেক ঘাবড়ে যায়। এবার বলে যে ওই লোকেশনে আমার মা না, বরঞ্চ আমি ছিলাম। তারাও আশাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশন নিয়ে আসে। আর এইখানে আসে মুভির জবরদস্ত এক টুইস্ট। আশা বলে, তিতলির মার্ডার আমি করিনি, আর তোমরা এটা প্রমাণও করতে পারবে না। এটা শুনে তারা এখানে সে ডক্টর মহেশকে ডাক দেয়, অর্থাৎ সে পোস্টমর্টম ডক্টরটাকে। এখানে ডক্টর মহেশ সব কিছুই তারাদের বলে দিয়েছিল। তিতলির অ্যাক্সিডেন্টের ঘটনার পর আশা তার কাছ থেকে এই কেসের ব্যাপারে জিজ্ঞাসা করতে গিয়েছিল, কারণ সে নাকি এই ব্যাপারে তাদের নিউজ পেপারে আর্টিকেল লিখবে। যখনই আমি তাকে বলি যে কেসটা আমার অ্যাক্সিডেন্টের মতো লাগছে না, এটা কোনো একটা মার্ডার হতে পারে, এরকমটা বলতেই আশা আমাকে অনেকগুলো টাকা দেয়। পোস্টমর্টম রিপোর্টে যেন এটাই উল্লেখ করতে বলে যে তিতলির মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। তো তারারা এখানে আশার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য প্রমাণ তো পেয়ে গেল, কিন্তু আশা এখানে বলে ওঠে এই লোক মিথ্যে বলছে। তার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি তাকে টাকা দিয়েছিলাম? তোমরা এটা কোর্টে কিভাবে প্রমাণ করবে? এটা বলতে তারা এখানে মুদ্রাঘরে কাজ করার সেই কম্পাউন্ডার রামসিংকে ডাক দেয়। মারের ঠেলাই রামসিংও সব কিছু কবুল করে নিয়েছিল। আশায় নাকি তাকে কিছু টাকা দিয়েছিল যাতে তিতলির বডিটা তাড়াতাড়ি জ্বালিয়ে দিই। আশা এই ব্যাপারটাকেও মিথ্যা বলে দেয়। তারা বলে, ঠিক আছে ম্যাডাম, মানছি আমরা সবাই মিথ্যা বলছি, আপনি সত্যি বলছেন, কিন্তু ব্ল্যাক রোজের ব্যাপারে কি বলবেন? ব্ল্যাক রোজের কথা শুনতেই আশার চেহারার রঙই উড়ে যায় একদম। তারা এখানে আশাকে তার একটা ফটো দেখায়, যেখানে দেখা যাচ্ছিল আশা কিছু পাউডার সাপ্লায়ারদের সাথে বসে এসব সাপ্লাইয়ের বিজনেস করছে। আর তারা যে গ্যাংটা মিলে এইসব ধান্দাগুলো করে সেটারই নামই হচ্ছে ব্ল্যাক রোজ। গুরুত্বপূর্ণ এই লিডটা তারা পেয়েছিল তিতলির ওই ডায়েরিটা থেকে। আশার এই ফটো তিতলির ডায়েরিতে কিভাবে? ওই দিনে মূলত তারার প্রথম সন্দেহ যায়, তবে সে পাক্কা প্রমাণের জন্য এতদিন অপেক্ষা করেছে। বলে, ম্যাডাম এবার বলুন আপনি কি বলতে চান, এর কোনো ব্যাখ্যা আছে কি আপনার কাছে? আশার পুরো মুখোশ খুলে গেছিল একদম। সত্যি বলা ছাড়া আর কোনো উপায় নেই। বলতে শুরু করে, হ্যাঁ, তিতলির মৃত্যু আমার কারণে হয়েছে, তবে তার মার্ডার করিনি আমি। আর যতটা আপনারা সবাই তিতলিকে সিধা সাদা ভাবছেন, সে কিন্তু ততটাও সিধা সাদা না। হ্যাঁ, সে আমার ব্যাপারে জেনে গেছিল যে আমি ব্ল্যাক রোজ গ্যাংয়ের সাথে মিলে এইসব ধান্দা করছি। আর এই ফটোটা দিয়ে সে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতে শুরু করে। 10 সেপ্টেম্বর যেদিন ঘটনা হয়েছিল ওই দিন সে আমায় কল করে ডাকে। এরপর ফটোটা দেখিয়ে আমায় বলতে শুরু করে এই ফটোর বদলে আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিতে হবে, না হয় প্রমাণসহ তোমার মুখোশ সবার সামনে ফাঁস করে দিব। এটা শুনে আশার প্রচণ্ড রাগ উঠে যায়। তিতলির মাথায় কিছু একটা দিয়ে বাড়ি মেরে সে ফটোটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তিতলি তার গাড়িতে বসে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। অর্থাৎ সে আসলে একটু একটু ড্রাইভিং জানত। আশাও তিতলির অনেক পিছু নেয়, আর এই তাড়াহুড়োর মধ্যে তিতলি তার গাড়ির ব্যালেন্স হারিয়ে গাছের সাথে গিয়ে মেরে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। আশা এসে তাকে চেক করে দেখে ততক্ষণে তিতলি মারা গেছিল। আশা তার উপস্থিতির সব প্রমাণগুলো মিটিয়ে দেয়, সাথে তার ওই ফটোটাও নিয়ে নেয়। এইসবের মাঝেই গাড়ির সিটটাও একটু করে পিছনের দিকে সরে গেছিল আর কি। এত সব কিছু করে পরবর্তী দিন সে এমন নাটক করে যেন সে এই ব্যাপারে কিছু জানেই না। মূলত ঘটনা হয়েছিল এটাই। সবার মনে আরও একটা প্রশ্ন থাকতে পারে যে তিতলির মা তো বলেছিল সে গাড়ি চালাতে পারে না। আসলে তিতলি একটু একটু গাড়ি চালানো শিখছিল। কার কাছ থেকে জানেন? তার বয়ফ্রেন্ডের কাছ থেকে। তাই জন্যই তার মা বিষয়টা জানতো না আর কি। যাই হোক, এইভাবে ইন্সপেক্টর তারা তিতলির এই মৃত্যু রহস্য সমাধান করে। মুভিটাও এইখানে শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের আজকের এই মুভি?
কমেন্টে অবশ্যই জানাবেন। যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।